আমাদের দেশের যে পরিমাণ আমরা এই ভোজ্য তেল ব্যবহার করি, সয়াবিন তেল, সরিষার তেল, পাম অয়েল, এর মধ্যে সরিষার তেল আমরা দেশীয় বাজার থেকে মোটামুটিভাবে ৪০ ভাগ মিটাইতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও আরো ৬০ ভাগ রয়েছে যেটা আমাদেরকে বহির্বিশ্বের উপর নির্ভর করতে হয়, যেটা আমদানি করতে হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের পক্ষ থেকে। আমি নিজামুদ্দিন হিরো আপনাদের মাঝে আজ কথা বলবো সরিষা সম্পর্কে, সরিষা চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আজ হাজির হয়েছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশের উৎপাদিত যে তৈলবীজ জাতীয় ফসলগুলো রয়েছে তার মধ্যে সবথেকে প্রধান এবং সবথেকে উপরের যে সিরিয়ালটি সেটা হলো কিন্তু সরিষা। আমাদের দেশের যে পরিমাণ আমরা এই ভোজ্য তেল ব্যবহার করি, সয়াবিন তেল, সরিষার তেল, পাম অয়েল, এর মধ্যে সরিষার তেল আমরা দেশীয় বাজার থেকে মোটামুটিভাবে ৪০ ভাগ মিটাইতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও আরো ৬০ ভাগ রয়েছে যেটা আমাদেরকে বহির্বিশ্বের উপর নির্ভর করতে হয়, যেটা আমদানি করতে হয়। তাই এই আমদানির দিক নির্ভর না হয়ে আমাদের সরিষার ফলন অবশ্যই বৃদ্ধি করার ছাড়া দ্বিতীয় কোনো পথ আসলে আমাদের কাছে এই মুহূর্তে নাই। তাই সরিষার ফলন বৃদ্ধি সম্পর্কে আজ কথা বলবো যে কিভাবে আপনি কম পরিমাণ জায়গা, যেহেতু আমাদের দেশের জনসংখ্যার তুলনায় জনসংখ্যা যে হারে বাড়ে সেই হারে কিন্তু জমিন বাড়ে না, ফসল বাড়ে না। এই কারণে আমাদের কম জায়গায়, অল্প পরিমাণ জায়গায় অধিক হারে ফলন ফলানোর ছাড়া দ্বিতীয় কোনো পথ যেহেতু নাই, এইজন্য আজ আমি কথা বলতেছি কিভাবে আমরা সরিষার ফলন বৃদ্ধি করি। আমাদের দেশের যে প্রচলিতভাবে যে আমরা সরিষা চাষাবাদ করতেছি, এতে কিন্তু প্রতি হেক্টরে ১৩০০ থেকে ১৭০০ কেজি পরিমাণ ফলন আমরা পাচ্ছি। এতে পাওয়া যায় প্রতি শতাংশ জমিতে ৫ থেকে ৭ কেজি পরিমাণ সরিষার ফলন পাই। আর এতেই আমরা প্রতিটি দানা থেকে ৪০ থেকে ৪৪% তেল পাচ্ছি আর ৪০% খৈল পাচ্ছি। এই খৈল কিন্তু প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। আমিষ থাকার কারণে এতে এতে গরু এবং মহিষের জন্য অত্যন্ত প্রোটিনযুক্ত একটি খাবার। সেই সাথে এটা কিন্তু মাটির জন্য একেবারে সবথেকে উপরের লেভেলের যে জৈব সার, এখানে কিন্তু সেই জৈব সারটি নিশ্চিত হয় এবং এতে মাটিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। যাক, আজ আমি সেদিকে কথা বাড়াবো না। আমি যেহেতু শুরুতেই একটি কথা বলেছি যে কিভাবে আমরা অল্প পরিমাণ জায়গায় বেশি পরিমাণে সরিষা উৎপাদন করতে পারি। যেহেতু আমাদের দেশের সরিষার বাজার খুবই ভালো, সরিষার ফলন ফলানো খুবই অনুকূল। কিন্তু এই অনুকূল পরিবেশের মাঝেও সরিষায় বেশ কিছু ছত্রাক আক্রমণ করে, বেশ কিছু মাটিবাহিত এবং বীজবাহিত রোগ রয়েছে। এর মধ্যে যেটা সবথেকে বেশি ক্ষতিকর, যেটা সবথেকে বেশি মারাত্মক সেটা হলো হোয়াইট মোল্ড অথবা সরিষার কাণ্ড পচা, অথবা বলতে পারেন সরিষার দানা শুকিয়ে আসা। আমরা সবথেকে যে নামে যেটা পরিচিতি সেটা হলো সরিষার দানা শুকিয়ে আসা। যখন সরিষা পাকার উপক্রম হয়ে আসে, যখন দেখবেন যে কিছু কিছু সরিষার গাছগুলো পাকার মতো অবস্থানে চলে আসছে, ওই সময়ে দেখবেন সরিষার দানাগুলো শুকিয়ে চিটার মতো হয়ে আসে, যেটাতে কোনো তেল পাওয়া যায় না, শুধুমাত্র খৈলের মতো খৈল পাওয়া যায়। ভাঙাতে গেলে খৈল পাওয়া যায় কিন্তু তেল পাওয়া যায় না। এটা হলো কিন্তু সরিষার দানা শুকিয়ে আসা বা হোয়াইট মোল্ড নামে পরিচিত। আমি আজ এই প্রসঙ্গে কথা বলবো যে হোয়াইট মোল্ড সম্পর্কে। হোয়াইট মোল্ড কিন্তু যখন সরিষার বিভিন্ন বয়সে আক্রমণ করে, তার মধ্যে দেখবেন সরিষা যেমন এই অবস্থায়, যেমন এই যে সরিষাটি দেখছেন, এই রকম বয়সে কিন্তু দেখবেন সরিষা গাছের কাণ্ডাগুলো পচে যায়। আবার কখনো কখনো সরিষার গাছগুলো যখন পাকার অবস্থানে চলে আসে, তখন সরিষার দানা তৈরির যে ছড়াগুলো রয়েছে ওই ছড়ার মধ্যে কিন্তু এটা আক্রমণ করে। ছড়াগুলো দেখবেন কালো হয়ে আসছে, তখন বুঝতে হবে যে হোয়াইট মোল্ড আক্রমণ করেছে। এই সময়ে কিন্তু এই রোগটা বেশি আক্রমণ করে। এটা কিন্তু মূলত একটি বীজবাহিত এবং মাটিবাহিত রোগ। এটা কিন্তু যখন আক্রমণ করে তখন বাতাসের সাহায্যে এই ভাইরাসটা একখান থেকে অন্য কোথাও ছড়িয়ে যায়। তাই এই সময় অবশ্যই কিছু যত্ন নিতে হয়, বাড়তি কিছু যত্নের প্রয়োজন হয়। সরিষায় অনেকেই অনেক ধরনের স্প্রে দিতে বলে। অনেকে, এক ভাই আমি আজকে দেখলাম যে এক ভাই স্প্রে দিতে বলছে ৮ থেকে ১০টি বা তারও বেশি বিভিন্ন পর্যায়ে স্প্রে দিতে বলছে। আসলে সরিষায় কিন্তু এত স্প্রের প্রয়োজন নাই। সরিষা আর দানা বৃদ্ধির জন্য আপনি সর্বোচ্চ ২টি স্প্রে দিতে পারেন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে ১টি দিবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে না, আমার সরিষাগুলো ভালো হওয়া দরকার, আরো ফলন বৃদ্ধি করা দরকার, তাহলে আপনি ২টি স্প্রে করবেন। আজ আমি সেই সম্পর্কে কথা বলবো কি দিয়ে স্প্রে করবেন। এর জন্য আপনি প্রধানত ব্যবহার করতে পারেন, আমরা অতি পূর্বে যে প্রাচীন যে মেডিসিনটা ছিল, এটা ছিল কিন্তু ইপ্রোডিয়ান। আমরা আগে ইপ্রোডিয়ান ব্যবহার করতাম। এখন ইপ্রোডিয়ান থেকে অনেক ভালো ভালো মেডিসিন বের হয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন। প্রোপিকোনাজল ব্যবহার করতে পারেন, হেক্সাকোনাজল ব্যবহার করতে পারেন।
টেবুকোনাজল প্লাস টাইফলগেস্টোবিন যেমন বারিশ রয়েছে, নাটিভো রয়েছে, এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আবার অ্যাজোস্টোবিন প্লাস ডাইফেনকোনাজল যেমন সিলোফেন, অক্সিফেন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে এতগুলো ঔষধ বুঝি না, যেটা সব থেকে ভালো সেটা বলেন। আমি আপনাকে সাজেস্ট করব সব থেকে ভালো আপনি দানাদার জাতীয় যেটা রয়েছে তার মধ্যে টেবুকোনাজল প্লাস টাইফলগেস্টোবিন যেমন বারিশ রয়েছে, নাটিভো রয়েছে, এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি তরল পছন্দ করেন তাহলে অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফেনকোনাজল যেমন সিলোফেন, অক্সিফেন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করার উত্তম সময় হলো এই যে সরিষাটি যেটা দেখছেন, সরিষার ফুল 70% ধরে গেছে, 30% ফুল যেটা রয়ে গেছে এই সময়ে স্প্রে করবেন। আর আরেকটি সময় স্প্রে করবেন যখন দেখবেন যে সরিষার ফুল সম্পূর্ণ ধরে গেছে, ওই সময় আরেকটি বার স্প্রে করবেন। ইনশাল্লাহ আপনার সরিষার দানা অনেক সুন্দর হবে, চকচকে হবে। তো দর্শক, আজ এ পর্যন্তই ছিল আমার কাছে তথ্য আপনার যত্নের ফসলের ফলন বৃদ্ধি করার জন্য কৌশল। যদি আমার এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।